মন কেমনের বৃষ্টি লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব সংখ্যা 11। ওপাশের মেয়েটিকে রাগিয়ে দিয়ে ছেলেটি ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। ফোনের ওপাশে মেয়েটি রাগাতেই তার বেশ ভালো লাগে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে এসে দাঁড়ায় আয়নার সামনে। সামনে হঠাৎ তার চোখ আটকে যায় গলার পাশে হালকা বাদামি রঙের দাগটিতে। কিছু বছর আগেও তো এই দাগটি ছিল না, হুট করে কোথা থেকে ভূমিষ্ঠ হলো। স্পষ্ট রিমুভার বের করে লাগিয়ে দেয়। তার মনে হলো সেই জায়গাটা চলছে। সে তার তীক্ষ্ণ দৃষ্টিতে দাগটা দেখে আওড়ালো, জ্বলুক। বিছানায় শুয়ে পড়ে সে। ঘুমে লুটোপুটো চোখ স্থির হয়ে যায়। কিন্তু পুতুলের সামনে, এই পুতুলটি সে ইন্ডিয়া থেকে ফেরার সময় নিয়ে এসেছিল। পুতুলটি একটি মেয়ের অবায়ক, শাড়ি পেঁচানো। তাকে পুতুলটি কে দিল মনে পড়ছে না। বাবা বলেছিল সে নিজেই পছন্দ করে নিয়েছিল পুতুলটি। এমনকি উদ্ভট পুতুল সে কেন কিনবে? মা বাবা ফেলে দিতে বলেছিল, কিন্তু সে ফেলে দেয়নি। অন্য যাই হোক, পুতুলটি বেশ কিউট, তার পছন্দ হয়েছে তাই সে ফেলে দেয়নি, সাজিয়ে রেখেছে নিজের বিছানায়। কিন্তু আশ্চর্যের বিষয়, বিছানায় কোলবালিশ না রাখার ছেলে বিছানার অর্ধেক জুড়ে পুতুলটি রেখে দিয়েছে। সে নিজের কাছে মাঝে মাঝে নিজেই অবাক হয়। পুতুলটি সে যখন ভালোভাবে পর্যবেক্ষণ করে তখন দেখতে পায় তার পরনে লাল টুকটুকে শাড়ি, মাথার চুলগুলো যেন লেপ্টে আছে কাঁধ, গলা, মুখ আশেপাশে। চুলগুলো কোমর অব্দি লম্বা, ঠোঁট দুটো রাঙানো, চোখে মোটা কাজল। ছেলেটি হাসলো, বলল, ডল লুকস লাইক এ ইমি। আকাশের মেঘটা ঘন ঘটা, বিরতিহীনভাবে পড়ছে বৃষ্টির ফোঁটা। মেজাজ খারাপ হয়ে গেছে ঈশার। ক্লাস শেষ করে বাসায় ফিরতে ফিরতে আরও সময়। কিভাবে ফিরবে? ছাতাও আনেনি সে। বিরক্ত বাড়তে লাগলো তরতর করে। আশ্চর্যজনকভাবে তার রাগ উঠতে লাগছে প্রকৃতির ওপর। বৃষ্টি নামার আর সময় পেল না। কয়েক বছর আগেও বৃষ্টি বিলাস করার ইচ্ছা তার খুবই ছিল, কিন্তু এখন আর ভালো লাগে না, মাথায় আসে না কেন। এমন একটা বৃষ্টির দিনে সে ভিজতে চেয়েছিল ডক্টরের সাথে। ডক্টরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে চেয়েছিল বহু দূরে, দূরান্তরে। ডক্টর তার চোখে রেখে বলবে, এই বৃষ্টি বিলাস দিনটি আদি মিষ্টির হয়ে থাকুক, আজকে দুজনেরও হয়ে যাক। আজকের বৃষ্টিটা মন কেমন করা, তাই না মিষ্টি? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ঝুম বৃষ্টিতে সেই বেরিয়ে পড়ে আধ ভেজা হয়ে। রিকশার জন্য দাঁড়িয়ে থাকে না রাস্তার পাশে। রিকশা সে বহুক্ষণ পর রিকশায় উঠে বসে পড়ে সে। আজ ভেজা হয়ে রিকশায় বসে অস্বস্তিতে ভোগ করছে। রিকশা ছেড়ে দিতে তার কানে বেজে ওঠে মিহিসুরের একটি পাখির ডাক, মিষ্টি মিষ্টি। সে থেমে যায়, শক্ত হয়ে বসে, নড়ে না, চড়ে না। তার ভেজা গাল বেয়ে গড়িয়ে পড়ে জল। সে অস্ফুটভাবে ডাকে, মিনি, ডক্টর। ভেজা চুপচুপে হয়ে গেছে ছেলেটি, হাতে খাঁচাই করে রাখা পাখিটি। সে ডানা ঝাপটে ঝাপটে শুধু ডেকে চলেছে, মিষ্টি মিষ্টি। ছেলেটি আশেপাশে তাকালো, বলল, মিনি স্টপ, বেশি চিৎকার করলে ফেলে দিয়ে চলে যাব। মিনি তারপর চেঁচিয়ে গেল, মিষ্টি মিষ্টি। ছেলেটি খাঁচাটি গাড়ির ভেতর রাখলো। গাড়ি স্টার্ট দিয়ে টিয়া পাখিটিকে উদ্দেশ্য করে বলল, মিনি, তুমি আমার কাছে কিভাবে এসেছো বলো তো? কে গিফট করেছিল তোমাকে? তুমি একটা অসহ্য। মিনি ডানা ঝাপটে বলে, মিষ্টি মিষ্টি। ছেলেটি রেগে গাড়ি স্টার্ট দেয়, জোরে ড্রাইভিং করে। মেয়েটি দৌড়াতে থেকে রিক্সা থেকে নেমে দৌড়াতে দৌড়াতে তার খেয়াল হয় মিষ্টি ডাকটি থেমে গিয়েছে। চলে যায় গাড়িটির পিছু 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 আশপাশ না দেখে দৌড়াতে থাকে। বৃষ্টি ভিজে একাকার হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে তার বুক ব্যথা হয়ে গেছে। তারপরও সে দৌড়ায়। মাঝ রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। গাড়িটা এগিয়ে আসে। গাড়ি লুকিং গ্লাসে ছেলেটির চোখ আটকে যায়। মাথা নিচু করে সাদা ওড়না পরা মেয়েটি মাঝ রাস্তায় বসে পড়ে আছে। চেহারাটার কোনো স্পষ্টতা দেখা যাচ্ছে না। কে মেয়েটি? মাঝ রাস্তায় পিঠ ধরে বসে পড়ল ঈশা। গাড়ি তার সাইড দিয়ে চলে যাচ্ছে। আশেপাশে মানুষ তাকিয়ে রইল তার দিকে। পিঠের হাড়ে তীব্র ব্যথা অনুভব হলো। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। বৃষ্টির জলে তার শ্বাস আটকে আসে। ডুকরে ডুকরে সে কেঁদে ওঠে। লোকজন ছুটে আসে। অদ্ভুতভাবে কান্নারত মেয়েটির ব্যাগ পড়ে রয়েছে, জুতো পড়ে রয়েছে পাশে। সবাই প্রশ্ন করে মেয়েটিকে, কেন এভাবে কাঁদছে সে? আকাশের দিকে তাকিয়ে
ঈশার চোখে নিশ্চুপ জল ছেড়ে দেয়। ধোঁয়াশা হয়ে যাওয়া গাড়ির পানে চেয়ে থাকে। বলে, আপনি এসেছেন ডক্টর, কিন্তু আমার কাছে আসেননি কেন? কেন ডক্টর? কিসের এত রাগ, কিসের অভিমান? মেরুদণ্ডের ব্যথা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হলো। সে বসে থাকতে পারে না, কথা বলতে পারে না, লুকিয়ে পড়ে মাটিতে। অজ্ঞান হয়ে ডুকরি ডুকরি উচ্চারণ করে, কেন এলেন না ডক্টর? আপনি কি আমায় আর ভালোবাসেন না ডক্টর? অন্য কাউকে ভালোবাসেন? শাস্তিটা যে এবার খুব বড় হয়ে গেল ডক্টর। এত বড় শাস্তি কেন দিলেন আমায়? আপনার মিষ্টি এত শাস্তি নিতে পারবে না ডক্টর। মিষ্টির কথা কেন ভাবলেন না আপনি? মিনমিন করে বলতে বলতে সে জ্ঞান হারায়। লোকজন জড়ো হয়। মেয়েটির মায়াবী মুখপানে চেয়ে থাকে সবাই। কে বলবে এই মেয়েটি এক পৃথিবী সমান কষ্ট নিয়ে বেঁচে আছে, হাসি খুশিতে আছে? কে বলবে এক পৃথিবী সমান যন্ত্রণা তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে? কে বলবে মেয়েটি এক আকাশ ব্যথা নিয়ে দিন পতিত করছে? ডক্টর নামক যন্ত্রণাটি কি কখনো তার পিছু ছাড়বে না? ডক্টর ছাড়লেও ওই মেয়েটি তো নিজেকে ছাড়ছে না। দোষ কি ঠিক কার? দোষীটা কে? বাড়ির ছোট পুচকু মেয়েটা সারাক্ষণ মাতিয়ে রাখে পুরো বাড়ি। যদিও তার কথাগুলো স্পষ্ট নয়, গুটি গুটি পায়ে বিচরণ করে পুরো বাড়ি। মা, বাবা, দাদা, দাদু, চাচু, পিপি সবার চোখের মণি। আলুথালু হয়ে হাঁটার সময় হোঁচট খেয়ে একবার পড়ে যায়, আবার উঠে বসে। কেউ দৌড়ে এলে অনেকক্ষণ চুপটি মেরে বসে থাকে। যখন দেখলো কেউ একদম এগিয়ে আসে, তখন সজোরে কান্না করে দেয়। নানান রকম খেলনাপাতি, পুতুল গাড়ি, ঘোড়ার মাঝে বসে সে খেলা করে। রিক তার মেয়েকে সবকিছুর মাঝখান থেকে উঠিয়ে কোলে নিয়ে আদর করে। অফিসে যাওয়ার আগে মেয়ের সাথে তার সময় কাটানো লাগে। মেয়েও তো কম নয়, বাবার গলা জড়িয়ে ধরে থাকে, বাবাকে আদর করে দেয়। তখন মোনা ডাকলেও আসে না। যখন কেউ পারে না রিকের কোল থেকে নিতে, তখন কঠিন কাজটি চট করে সহজভাবে করে ফেলে ঈশা। হাত বাড়িয়ে ডাকার সাথে সাথে পরি কোলে ঝাঁপ দেয়। ঈশার এই ছোট্ট মেয়েটি একটু বেশি বোধহয় ভালোবাসে ঈশাকে। যতক্ষণ কোলে বসে থাকবে ততক্ষণ ঈশার গালে সাথে গাল লাগিয়ে রাখবে, সারা মুখে লালা ছড়িয়ে দিবে। ঈশার ছোট ছোট চুলগুলো স্পর্শ পেতে কুকড়ে ওঠে। এই ছোট্ট মেয়েটি দিন শেষে মন ভালো করার একমাত্র কারণ। দিন শেষে মেয়েটির আদরে মুখটা দেখে ঈশার সব কষ্ট ধুয়ে মুছে যায়। রিপে সে কোল থেকে নিয়ে নিল পরীকে। ঈশা অবাক হলো। রিপকে জিজ্ঞাসা করলো, তুমি ওকে নিয়ে নিলে কেন রিপুদা? রিপ উত্তর দিল না। সে এই মেয়েটাকে প্রশ্নের উত্তর দিতে জরুরি মনে করলো না। ঈশা রিপের কিছু কিছু পিছু পিছু বাড়ি থেকে বের হলো। বলে, তুমি কি আমার উপর রেগে আছো রিপুদা? রিপ পরীকে নিয়ে ব্যস্ত, শোনে না কোনো কথা ঈশার। এবার সামনে গিয়ে দাঁড়ায়, কোমরে হাত রেখে ফুঁসে ওঠে, রিপুদা তুমি কি কিছু বলবে? রিপ পরীর সাথে কথা বলে। পরী খিলখিল করে হাসে। ঈশাকে দেখে তার হাসি হচ্ছে বেড়ে যায়। ঈশার রাগ হয়। সে রেগে বলে, রিপুদা আমি চলে যাচ্ছি। রিপ দায়সারাভাবে বলে, যা। ঈশা যেতে গিয়েও থেমে যায়। কাঁদো কাঁদো কণ্ঠে বলে, চলে যেতে বলছো? তুমি কেন রেগে আছো বলো তো? আমি তো কোনো দোষ করিনি। কি দোষ করেছি বলো? রিপের মেজাজ যেন এবার বিগড়ে গেল। বলল যে তার কোনো কিছুই আমার সাথে শেয়ার করে না, তার সাথে আমার কোনো কথা নেই, এখন যা। ভালো লাগছে না। ঈশার মুখ কালো হয়ে যায়। বলে, কি শেয়ার করিনি? রিপের মেজাজ চটে গেল। বলে, আমি সেই রাস্তা দিয়ে না গেলে তোকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেতাম না। কি হয়েছে সে সময়? ঈশা মাথা নিচু করে রাখে। পরিচেচে কেঁদে উঠল। ঈশা পরীর মুখে তাকিয়ে বলে, কিছু হয়নি, ওই জ্বরের ঘরে মাথা ঘুরে গিয়েছিল তাই। রিপ শক্ত দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে কিছুক্ষণ তারপরে পরীকে শান্ত করতে করতে চলে যায়। ঈশা ঠায় দাঁড়িয়ে। মিথ্যা বলতে বলতে আর কত মিথ্যা ঝুড়ি সাজাবে সে? তার খুব আপন মানুষ রিপুদা, তার মিথ্যা শোনাতে হচ্ছে তাকে। এভাবে তার কতদিন চলবে? কবে মুক্তি পাবে সে? মেয়েটি ফোন ধরতে দেরি হলো। সে হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু ছেলেটি তা বুঝতে পারলো না। এই অবেলায় কেন ঘুমাতে হবে? আর ঘুমাবে তো ঘুমাবে, তার ওপর অভিযোগ আনবে কেন? কেঁদে কেটে বুক ভাসাবে কেন? সে কি সারাদিন বসে থাকে? ইন্ডিয়া থেকে ফেরার পর সে ফ্যামিলির সাথে একদিনও ভালো করে কাটাতে পারেনি। ডিউটির কারণে প্রচুর ব্যস্ত সময় কাটছে। মেয়েটি যখন ফোন ধরলো না, ছেলেটি বিরক্ত হয়ে সোজাসুজি ফোন দিল মেয়েটির বাবা আফাজ আহমেদকে। আফাজ আহমেদ টিভিতে নিউজ দেখছিলেন। রিমোট হাতে চ্যানেল পাল্টিয়ে আয়েশ করে বসেছেন। হঠাৎই ফোন কলের আওয়াজে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে
আদি নামক দেখে অবাক হলেন, ফোন কানের মাঝে নিলেন। জামাই বাবাজি, প্রেমিকা ছেড়ে প্রেমিকার বাবার কাছে প্রেম করার শখ জেগেছে। বিক্ষিপ্ত মেজাজে আদি হঠাৎ মস্করা শুনে হেসে উঠল। কানের নিচে চাপা হাতের ঘড়ির দিকে তাকালো। তারপরে তা খুলতে খুলতে বলল, ইয়ে মানে আঙ্কেল, ওকে ফোনে পাচ্ছি না। ব্যস্ততার কারণে আজ আমার ফোন দেওয়া হয়ে ওঠেনি। যদি দিতে গেলাম আপনার মেয়ে ফোন তুলছে না, যদি একটু গিয়ে বলতেন। আফজাল আহমেদ আদির কথায় হেসে ফেললেন, বললেন, মেয়েটি ডক্টরকে বড্ড জ্বালাচ্ছে তাই না? আদি আবার নিঃশব্দে হাসলো। আফাজ আহমেদের কথায় সম্মতি জানালো, একদম ঠিক বলেছেন আঙ্কেল। আফাজ আহমেদ আইমিকে ডেকে দিল, হেসে বলল, আপনার হবু বর তার হবু বউকে না পেয়ে টেনশনে পড়ে গিয়েছে, শেষমেশ শ্বশুর মশাইকে কল দিয়েছে। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে আইমি বাবাকে জানালো, আমি দিচ্ছি ফোন, তুমি তোমার ফোন রেখে দাও। আফাজ আহমেদ চলে গেল। বেলকনির পাশে এসে দাঁড়ালো আইমি। ওপাশে ছেলেটির কল ধরার সাথে সাথেই এক এক আর্লিজ ঘুম কেন? আইমি আমি সোজা জবাব, রাজিকে প্রেম করব বলে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। টায়ার থাকলে প্রেমালাপ কি জমবে? আদি তৎক্ষণাৎ চেপে রাখা রাগ দেখালো হালকা, বলল, আচ্ছা আপনি তো ঘুমিয়েছেন, আমার ঘুমানোর ব্যাপারটা? আমার ঘুমানো লাগবে না। খারাপ লাগলো, বলো তুমি টায়ার্ড ফিল করলে রেখে দেই, পরে কথাও বলবো না আমরা। আদি নানা বলে উঠলো, বলে আজ সারা রাত গল্প করব, ফ্রেশ হতে হতে গল্প করব, খেতে খেতে গল্প করব, ঘুমাতে ঘুমাতেও গল্প করব। হেসে উঠলো, বলল, ডক্টর আদি চৌধুরী আজকাল একটু বেশি কথা বলছেন মনে হচ্ছে। আদি হেসে বিছানায় আধশো হয়ে বলল, প্রেমিকার জন্য কথা বলবো না তো কার জন্য বলবো? এবার বলুন, মিসেস আদি চৌধুরীর গল্প কি আজ জমবে নাকি আপনি নিজেই টায়ার্ড? আমি অবাক হলো, পরক্ষণে হেসে বলল, মিসেস ডিরেক্ট। বাহ, গুড ইমপ্রুভ মিস্টার আদি। এবার বলুন, গল্পের শুরুটা ঠিক কোথা থেকে হবে? গল্পের বিষয়বস্তু কি? গল্পের হিরোকে, হিরোইনকে? গল্পের নাম কি? আদি এবার ঠোঁট চেপে হাসলো, দাঁড়িয়ে পড়লো, হেঁটে বারান্দায় চলে আসলো। একদিকে একদিকে হেঁটে অন্যক্ষণ পরে একটু হেলান দিয়ে চেয়ারের কাছে বসলো, বলল, গল্পটির নাম আদির স্মৃতিলোকনের পরের কাহিনী। গল্পটির হিরোইন নেই, শুধু হিরো আছে, তাও আদি নিজে। ভিলেন আছে, তবে তা হচ্ছে 4.5 বছর আগে একটি রাতের সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। এবার গল্পটি শুরু করা যাক। ইমি, আজ কোনো অজুহাত শুনতে চাইনি ইমি, রিকোয়েস্ট প্লিজ। আমি ভরকে গেল। আজিজ আঙ্কেলের বলা কথাগুলো কানে ভেসে আসলো। আজিজ আঙ্কেলের কে দেওয়ার কথার গাফিলতি সে কি করে করবে? সেখানে ক্ষতিটা তো তারই। এসব বলে তো কোনো লাভ নেই। আদির তো কোনো কিছু মনে পড়বে না, শুধু শুধু আদিকে টেনশন বাড়িয়ে দিয়ে কি লাভ? আমি কথা ঘোরালো, বললো, তুমি একজন ডক্টর আদি, আমি চাই তোমার রোগ তুমি নিজেই খুঁজে বের করো। গল্পটি শুরু শেষ আমি কিচ্ছু জানি না, খুব কম জানি। আমি কি বলবো আদি? আদির মন খারাপ হয়ে গেল, বলল, তুমি আমায় বলতে চাচ্ছ না আমি? তুমি ছাড়া কে বলবে আমায়? আমি শ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, যতটুকু জানি ততটুকুই বললি তাহলে। আদি খুশি হলো, বলল, থ্যাঙ্কস ইমি। আইমি হেসে বলল, গল্পটা শুরু অ্যাক্সিডেন্ট তোমার দিয়ে, তারপর? আদি জানতে চাইলো, মাঝখানে তোমার স্মৃতি ছিল না, কাউকে চিনলে না তুমি, আঙ্কেল আন্টি কেউ না, আমাকেও না, পাগলের মতো মিসবিহেভ করলে, জিনিসপত্র ভাঙচুর করতে তোমাকে মানসিক ডক্টরের কাছে দেখানো হলো, মানসিক হাসপাতালে রাখলেন আঙ্কেল, আদরের ছেলে বাসাতেই রেখেছিল, হাসপাতালে রাখবে না বলে নিয়ে চলে এলো। ডক্টর এসে দেখে যেত। শেষমেশ যখন তুমি খানিকটা সুস্থ হতে লাগলে, তখন তোমার ডক্টর মেহতাব কাছে নিয়ে যাওয়া হলো। তার 6 মাসের পর থেকেই ধীরে ধীরে তুমি স্বাভাবিক হলে, নতুন করে সবাইকে চিনলে, আমাকে চিনলে, তারপর তোমাকে সবকিছু মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। যখন তুমি পুরোপুরি সুস্থ হলে, আমার আর কিছু মনে করিয়ে দেওয়া লাগলো না। গল্পটা এখানেই সমাপ্তি হলো। আদি পুরোটা সময় অবাক হয়ে শুনলো আইমির কথা। বলল, ডক্টর মেহতাব কথা তুমি বলছিলে তাই না আমি চুপ হলো। বলে, তোমার বিপদের সময় আমি তোমার পাশে থেকেছি, এইটুকুই, আর কিছু না। আমি তো সবসময় তোমার পাশে থাকতে চেয়েছি আদি, চাইও। আদি আওয়াজ করে নিঃশ্বাস ফেললো, কপালের একপাশে আঙুল ভুলিয়ে বলল, আমিও। তুমি জানো আমি সত্যি লাকি যে তোমার মতো একজনকে পেয়েছি, যে আমাকে খারাপ সময়েও আমার পাশে ছিল। এখান থ্যাঙ্কস আমি একটু খারাপ লাগলো। বললো, থ্যাঙ্কস কেন আদি? আমাদের সম্পর্কটা কি আদৌ থ্যাঙ্কসের দেওয়া নেওয়ার ওপর? আদি তার ভুল বুঝতে পারলো, সাথে সাথে বলল, সরি।
আর বলবো না। আমি এবার গলার স্বর খানিকটা নিচু করে বলল, আবারও সরি। আদি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, সামান্য মজার সুরে বলে, কি বললে খুশি হবে? আমি এমন প্রশ্ন শুনে হকচকিয়ে গেল। পর মুহূর্তে কিঞ্চিৎ দুষ্টুমি সুরে বলে, আদির কাছ থেকে ইমি কি শুনতে চাইবে? আদি কপালের একপাশে তার আঙ্গুল বোলালো, হেসে বলে, ইমি সামনাসামনি বলি। আমি হাসে, বলে, আদি তুমি লজ্জা পাচ্ছ? আদি নিঃসংকোচে হেসে মাথা চুলকায়, এদিক ওদিক হাঁটতে হাঁটতে বলে, লজ্জা? আদি চৌধুরী, ইম্পসিবল। আমি বলে, ফোনে বলতে তো লজ্জা, আবার সামনাসামনি? সামনাসামনি নয়, তোমার কানে কানে বলবো, তোমার চোখের দিকে তাকিয়ে বলতে পারি না। ইমি, আমি ধমক দিয়ে বলল, হুম, চোখের দিকে তাকিয়ে বলতে হবে, নইলে একসেপ্ট হবে না ডক্টর আদি চৌধুরী। আদি কথা বলতে বলতে রুমে ঢুকে পড়ে, বলে, একসেপ্ট না হলে কি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে? আমি রেগে যাই, ফুঁসে উঠে বলে, আদি এভাবে বললে মেরে ফেলবো তোমায়। আদি মজার সুর বলে, তোমাকেও মরতে হবে তাহলে, কারণ যেখানে আদি সেখানে ইমি। আইমি আর আদির তলে সুর মিলিয়ে বলে, আদি যেখানে আইমি সেখানে, হোক জীবন নয়তো মরণ। আদি হাসি আবারও নিঃশব্দে, কোনো প্রকার প্রগড়তার আহ্বান থাকে না দুজনের মাঝে। ফোন রাখার আগে ওপাশ থেকে ডেকে ওঠে আইমি, আদি। ফোনের ওপাশ থেকে উচ্চারিত হয়, আমি এক নিঃশব্দ বলে ডাকে, দি আহমো। আদি এবার আওয়াজ করে হাসে, আমির সাথে তাল মিলিয়ে বলে, আমো। আমির সাথে সাথে ফোন রেখে দেয়, ব্যঙ্গস্বরে বলল, এদিকে ফোন রেখে এদিকে ফোনে বলবে না। আবার বলেও দিল, দুমুখ অসভ্য কোথাকার। মাঝরাতে কারো কান্নার আওয়াজ ভেসে আসলো। ঈশা ছুটতে গেল, সে ধরফর করে ওই বসলো, কাপা কাপা হাতে জগ ঢেলে পানি খেলো। সে কে কান্না করছে ভাবতে কানে ভেসে এলো কান্নার আওয়াজ। সে নিঃশব্দ হয়ে গেল, নিশ্চিত হতে কান্নার শব্দটি পরীর। এত রাতে সে কাছে কেন? দরজা খুলে বের হয়ে রুম থেকে বারান্দায় কিছুটা হাঁটতে ধীর পায়ে তার মাথায় যন্ত্রণা শুরু হলো। সে মাথার একপাশে ওড়না দিয়ে চেপে ধরলো, হাঁটতে থাকে। মাথার ব্যথা একপাশ থেকে অন্য পাশে চলে যায়। এবার সে আবারও ওড়না দিয়ে সে পাশে চেপে ধরে, হাতের মুঠো বারবার করে খুলে আর বন্ধ করে। আচমকা খেয়াল করে কান্নার আওয়াজটির কারণে তার মাথা ব্যথা আরো বেড়ে যাচ্ছে। অসহ্য, এই মেয়েটি ভাবে কাছে কেন? তার মা বাবা কোথায়? রিক বের হয়ে এলো মেয়েটিকে কোলে নিয়ে, শান্ত হয়ে বলতে বলতে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। ঈশাকে দেখে সামান্য বিস্মিত হয়ে গেল সে, বলে, এখনো ঘুমাসনি? ঈশা আমতা আমতা করতে করতে মাথা ব্যথা নিয়ে, ঘুম আসছিল না তাই হাঁটাহাঁটি করছি। রিকা আর কিছু না বলে, কিছু কি জানে? পরিসামান্য শান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে। ফিডার হাতে তার পেছন পেছন ঘোরাঘুরি করছে মুনা। মেয়েকে নিয়ে বড্ড চিন্তিত মা বাবা দুজনই। পরি সারাদিন খুব শান্ত ছিল, খেলাধুলা করেছে, হঠাৎ কি হলো তার? এই শান্ত হতেই রিক আর মুনার কলিজায় যেন পানি পড়লো। দুজনেই ফিসফিস আওয়াজ করে মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ত। ঢুলু টুকরো চোখে ঢুলু ঢুলু চোখে ঘুম নিয়ে উঠে আসলো রিপ আর রিকের ঘরে ঢুকে পড়লো আনমনে। এদিক ওদিক হাঁটতে হাঁটতে থাকা ঈশার বুড়ো কঞ্চন হলো, এগিয়ে এসে, কি হয়েছে ইস্যু? পরিমা কাছে কেন? হঠাৎ ঈশা চমকে গেল, বলে, কি জানি না, ঘুম থেকে উঠেছে তাই বোধ হয়। রিপ অন্য কিছু না বলে চলে যাওয়ার আগে পা বাড়ানোর আগ মুহূর্তে আবার পিছু ফিরল, বলল, তুই এখনো ঘুমাসনি? ঈশা তারপর এদিক ওদিক হাঁটা বন্ধ করলো না, হাঁটতে হাঁটতে বললো, ঘুম আসছে না তাই? তুমি ঘুমাও, আমি ঘুমিয়ে পড়বো। রিপ দাঁড়ালো না, রিকের ঘরের উকি দিল, চোখ বন্ধ করে ঘুমন্ত পরীকে দেখে আবার নিজের রুমের দিকে পা বাড়ালো। ঈশা টের পেল তার মাথার ব্যথা ধীরে ধীরে কমে আসছে। সে একটু স্বস্তির শ্বাস ফেলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লো তাড়াতাড়ি। চোখ বুঝতেই ঘুমের দেশে তলিয়ে গেল। ঘুমের দেশে গিয়ে বোধহয় শান্তি নেই। ঘণ্টাখানেকের মধ্যে ঘুমের ঘরে অগ্নিস্নিগ্ধ ধারণ দু চোখ। ঈশা ঘুমের মধ্যেই উ উ উ করে উঠল, মনে হচ্ছে দু চোখে রাগ জ্বলে পড়ে দিচ্ছে তাকে। এভাবে যেতে যেতেই তার ঘুমটা কিছুক্ষণের মধ্যে আবারও ছুটে গেল। হুড়মুড় করে উঠে বসতে গিয়ে বুঝতে পারলো তার পুরো শরীর ঘেমে একাকার। সে নিজের চুল মুঠো করে ধরে বসে রইল, টের পেল দুনয়ন ভিজে উঠেছে, তার সাথে দুগাল। সে দেখলো বিছানার একপাশে বসে আছে একটি টেডি বিয়ার আর একটি সাদা পাঞ্জাবি পড়ে আছে। এই দুটো জিনিস এখন তার জীবনের সবচাইতে বড় আতঙ্ক। সে না পারছে এদের ছেড়ে বাঁচতে, না পারছে এদের নিয়ে বাঁচতে। কবে যে শান্তি পাবে একটু সে ভেবে পায় না। ঈশা শান্ত হয়ে বসে রইল কিছুক্ষণ। আচমকা আওয়াজ হওয়ার
প্রশ্ন ছুড়ল। আপনি এসেছেন ডক্টর? আপনি সুস্থ হয়ে গিয়েছেন? একদম পুরোপুরি সুস্থ। মিষ্টিকে কি একটিবারও মনে পড়ে না, নাকি একদমই ভুলে গেছেন? খানিকটা পর মাথা নাড়াচাড়া করে উঠল। একে একে মনে পড়ে গেল ওই পাষাণ্ড মানুষগুলোকে দেওয়া কথা। সে কেন ভুলে যাচ্ছে বারবার অবঞ্চিত শর্তের কথাগুলো? মাথা ছেড়ে দিয়ে সে দু চোখ চেপে জমানো জল ছেড়ে দেয়। ফুঁপিয়ে উঠে বলে, আমি ডাকলেও আপনি আসবেন না ডক্টর। আমি পাগল, তাই এত কিছুর পরেও আপনার জন্য বসে আছি, আপনার দিকে চেয়ে আছি। কিন্তু আপনি আসবেন না, কষ্ট হলেও আসবেন না, ফিরে তাকাবেন না। আপনি ফিরে তাকানোর মানে আমার জীবনের সবচাইতে বড় সর্বনাশ হওয়া। আমি এইটুকু আঁকড়ে ধরে বাঁচতে চাই। আপনি ফিরে চাইলে আমি আমার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলবো। তাই আমার কাছে ফিরবেন না, আমার কাছে আসবেন না, কখনো আসবেন না ডক্টর। আমি হাজারবার ডাকলেও আসবেন না। কানের নিচে ফোন, কাঁধ আর কান দিয়ে একেবারে যেন চেপে ধরে রেখেছে আদি। ইন্ডিয়া থেকে ফেরার পর তার ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি। একে একে সব কাপড় চোপড় বের করে ড্রপে রাখছে। বেশ অনেকক্ষণ পর সে একটা কথা বলা শেষ করে ফোনটা নামিয়ে রাখলো। তারপরেই অন্য ফোন কল এলো। কানে দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে মেয়েটি বলল, আদি, কাল বৃষ্টি হলে খুব ভালো হয়। দুজনে একসাথে অনেকদিন বৃষ্টি বিলাস করিনি। করব, কি বলো? ভালো হবে না? আদি নিশ্চুপ হাসলো। দারুণ আইডিয়া ইমি, তোমার এত বুদ্ধি কেন বলো তো? ওপাশের মেয়েটি হাসলো, বলল, বুদ্ধি দেওয়া লাগে না মিস্টার, আপনা আপনি মাথায় চলে আসে অটোমেটিক। আচ্ছা রাখি, এটাই জানানোর ছিল। তোমার ঘুমে ডিস্টার্ব করলাম। গুড নাইট। আইমি ফোন রেখে দিল। ব্যস্ত হয়ে কাপড় চোপড় বের করলো। কয়েকটা সাদা পাঞ্জাবি বেরোলো ছোট্ট ব্যাগটা থেকে। পাঞ্জাবিগুলো অনেক পুরনো হবে বোঝাই যাচ্ছে। সাদা ধবধবে এমন পাঞ্জাবি এই ব্যাগটাই কি করে এলো? ব্যাগটি কার? সবগুলো পাঞ্জাবি সমেত ব্যাগটি নিয়ে সে দৌড়ে যায় মা বাবার রুমে। দরজায় কড়া নাড়ে। দরজা টোকা দিয়ে বলে, গল্প হচ্ছে মিস অ্যান্ড মিসেস চৌধুরী। আলিয়ার আজিজ চৌধুরী কথা বলতে বলতে থেমে গেলেন। ছেলের মুখে এমন সম্বোধন দেখে উচ্চস্বরে হেসে ফেলেন। বলি, আদি কাম। কাম বেটা, এনি প্রবলেম? আদি বিছানায় পাঞ্জাবিগুলো ছুঁড়ে মেরে আয়েশি ভঙ্গিতে বলে, এসব কার পাঞ্জাবি মা? আমার ব্যাগে কি করে এলো? আজিজ চৌধুরী অবাক হয়ে বলে, কোন ব্যাগ? ওই যে মাঝারি সাইজের কালো ব্যাগটা। ব্যাগটার উপর ধুলোবালি পড়ে আছে, তাই ভাবলাম কাপড় চোপড় সব বের করে ফেলি। গিয়ে দেখলাম এইসব। আজিজ চৌধুরী হাসলেন, বললেন, তুমি যখন অসুস্থ ছিলে তখন এসব পড়তে বেশি ভালোবাসতে। সাদা পাঞ্জাবি মোট 10-12টা ছিল তোমার। এগুলো এখন আমাকে দিয়ে দাও, আমি অন্য কোথায় ফেলে দিব, নয়তো কাউকে। আজিজ চৌধুরীর কথায় আদি হেসে উঠলো। পাঞ্জাবিগুলো হাতে নিয়ে দেখতে দেখতে বলল, আমি পাঞ্জাবি পরতাম? এইসব বিশ্বাস হচ্ছে না ঠিক। আচ্ছা, আমাকে ইউ আর্ট লাগতো না? আমি দেখে হাসতো না? আলিয়া হেসে বললেন, হাসবে কেন? ইউয়ার্ড কেন লাগবে? বরঞ্চ সুন্দর লাগতো। আদি দুষ্টু সুরে বলল, আচ্ছা থাকুক আমার কাছে স্মৃতি হিসেবে। বিরল ঘটনা হয়ে থাকবে আমার লাইফে এই স্মৃতির লোভ। গুড নাইট মা। গুড নাইট বাবা। আলিয়ার আজিজ চৌধুরী হেসে গুড নাইট জানাই। আদি রুমে চলে আসে। পাঞ্জাবিগুলো এক জায়গায় রেখে দেয়। ফ্রেশ হয়ে এসে ব্যাগটা অন্য জায়গায় রাখতে গিয়ে খেয়াল করে আর একটা ভারী কিছু তার হাত টেনে নেয়। চোখের সামনে এলো লাল টুকটুকে বেনারসি। একটা ছেলের ব্যাগে এমন একটি শাড়ি কেন থাকবে? দেখে মনে হচ্ছে বিয়ের শাড়ি। বেশ ভারী শাড়িটা। সে মা বাবার কাছে ছুটতে চাইলো, কিন্তু তারা ঘুমিয়ে পড়েছে ভেবে আর গেল না। আইমিকে কয়েকবার ফোন দিল, সেও বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই সে কল তুলল না। আদির কপালে চিন্তার ভাঁজ। শাড়ি থেকে অদ্ভুতভাবে ভেসে আসছে একটি মিষ্টি ঘ্রাণ, যা নাসার অন্ধ ভেদ করে একেবারে কলিজায় গিয়ে মোচড় মারল। তার বুকের বাঁ পাশটা চিনচিন ব্যথা লাগলো, অসহ্যকর ব্যথা। নিমেষে আবার চলে গেল। এমন এক অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটছে। চিন্তিত হলো সে। সে অন্য কিছু ভাবতে পারল না। মাথায় এলো শুধু ঘুমোতে হবে এখন, না হলে মাথা ব্যথা বাড়বে। রাত কম নয়। বিছানায় ধপ করে শুয়ে পড়ার পর ডিম লাইটের আলোয় সে দেখতে পেল ঝলমল করা শাড়িটি। নাকে এলো সেই ঘ্রাণ। তার চোখ মুখ কুঁচকে এলো। উফ, শাড়িটা রেখে দেওয়া হয়নি। সকাল হলেই জেনে নিবে সে এটি কি আইমের জন্য কিনেছি নাকি। অন্যরকম প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ঘুমিয়ে পড়ল। আজকে সে অন্যরকম ভাবে ঘুমালো। এদিক ওদিক নড়াচড়া করার দরুন শাড়িটা তার বুকে চাপা পড়ল। গভীর রাতে আচমকা সেই শাড়িটাতেই মেঝেতে ছুঁড়ে বলল, উল্টাপাল্টা আওড়ালো, হেট ইউ ইমি, রিয়েলি হেট ইউ। উফ,
ধরফর করে উঠতেই নিজেকে এভাবে এলোমেলোভাবে ঘুমাতে দেখে রাগ লাগলো। এত অগোছালো তো সে না। বিছানা থেকে শাড়িটা পরা পুতুলটা দূরে ছুঁড়ে ফেললো, শাড়িতেও দূরে ছুঁড়ে ফেললো। শাড়িটি গিয়ে পুতুলের গায়ে পড়লো। ছেলেটি দেখলো নাকি জানে না পুতুলটির গায়ে শাড়িটি অদ্ভুতভাবে মানালো। আকাশে ঘন কালো মেঘ, থেমে থেমে মেঘ ডাকছে গুমুর গুমুর। বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। ঘোর অন্ধকার, চারপাশটা ভয়ঙ্কর দেখাচ্ছে এই বৃষ্টি বাদলের দিনে। নিস্তব্ধ নেই বখাটেদের। মেয়েটি যখন ছাতায় মাথায় হেঁটে যাচ্ছিল বাসার দিকে, পড়লো দুজন বখাটের পাল্লায়। মাথায় কাপড় আরো টেনে দিল, জামার হাতা টেনে নামাতে লাগলো, যেন বুকের ভেতর ধরফর করতে শুরু করেছে। বাতাসের ঝাপটায় ছাতাটাও উড়ে নিয়ে যাওয়ার অবস্থা। সেই কাঁপছে ঠকঠক করে। আর কিছু দূর আগালে খানবাড়ি। মেয়েটি খেয়াল করলো ব্যাগে তার ফোন বাজছে, মানে রিপুদা। সে কল করেছে, ধরতে পারলো না। বখাটেগুলো কেমন চাহনি নিয়ে এগিয়ে আসছে তার দিকে। তাদের হাত দেখে পালানোর জন্য আবারও উল্টো দিকে দৌড় শুরু করলো। কোথায় যাবে সে জানে না। তার আগে নিজেকে একটু নরপশুর হাত থেকে যেভাবে হোক বাঁচাতে হবে। সে পিছু ফিরে একবার দেখলো, আর একটু যেন বখাটের গুলো ছুতে পারবে। সর্বশক্তিতে দৌড় দিল সে। কিন্তু অমন বলিষ্ঠ দুজন পুরুষের সাথে কি পারবে? শেষমেশ ধরা দিতেই হলো। তারা দুজন তার দু চোখ ফেটে জল বেরোলো। সে চিৎকার করতে পারলো না, চিৎকার করে কাঁদতেও পারলো না। তার মুখ লেগে গেল কিন্তু কিছু একটা সাথে। সে পুরোপুরি বন্দী হয়ে গেল যেন। তার হাতটা অনড় হয়ে গেল। সে তার পুরো শরীরের ভার ছেড়ে দিল ছেলেটির গায়ে, ঢলে পড়লো লোকটির ওপর। পকেটে থাকা ফোন বেজে উঠল। ছেলেটি দেখলো মেসেজ এসেছে। সে পড়ল। তাতে লেখা, বৃষ্টি আমাদের খুব ভালোবাসে। দেখো এই মন কেমনের বৃষ্টি নেমে এলো আমাদের দুজনের মধ্যে। আমাদের বৃষ্টি বিলাসটাই হবে মন কেমন করা, তাই না আদি? ছেলেটা মুচকি এসে ড্রাইভিং এ মনোযোগ দিল। মেয়েটিকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর রিপ্লাই করলো না। কিন্তু ঘটলো অঘটন। গাড়ির দিকে পিছু তাকিয়ে দৌড়ে আসছে একটি মেয়ে। সে চট করে গাড়ি থামিয়ে রাখলো। মেয়েটি কি মেন্টালি সিক? অসহ্য। এবার দৌড়ায় কেউ। গাড়ি থেমে দাঁড়িয়ে মেয়েটি থামাতে চেষ্টা করলো। পুরি বিপরীত ঘটলো। সে না পারলো মেয়েটিকে বকতে, না পারলো নিজেকে নাড়াতে। তার মুখ দিয়ে বেরোলো না কথা। বুকের এত কাছাকাছি সে মুখের স্পর্শ। সে পুরোপুরি নীরব হয়ে গেছে। এই ঠান্ডা বৃষ্টি জলে মাঝে তার বুকের মাঝে গরম নিঃশ্বাস অনুভব হলো। কেটে গেল কয়েক মিনিট। সে নিজের সম্বিত ফিরতেই বুঝে উঠতে পারলো না মেয়েটির হাত দিয়ে ছুবে কিনা, সেটিও বুঝে উঠতে পারলো না। মেয়েটি এমন ভাবে ধরে রেখেছে যেন তার পরিচিত। শান্তির জায়গায় সে মাথা রেখেছে। মেয়েটি বিড়বিড় করে কি যেন বলল, আর শক্ত হয়ে চেপে রাখলো ছেলেটির দুহাত বুকের মাঝে। গাড়ির সাথে লেগে গেছে একদম। তার হুঁশ পেল। মেয়েটি ফুপিয়ে কান্নার আওয়াজ। ফুপিয়ে ফুপিয়ে কান্নার তালে ধকধক করে কাঁপছে। ছেলেটিও এখন কি করবে বুঝে উঠতে পারলো না। শুধু আড়াল করলো, সারুন প্লিজ, আমার অসহ্য হচ্ছে, অস্বস্তি লাগছে। মেয়েটি কর্ণকুহরে গিয়ে আঘাত করলো শব্দগুলো, আঘাত করলো কথাগুলো, আঘাত করার কথার ছন্দগুলো, আঘাত করলো সে কণ্ঠ, সেই চেনা পরিচিত নিঃশ্বাসের আওয়াজ, সেই চেনা পরিচিত স্পর্শ। সে ভয়ে কেঁপে উঠল। মুখ তুলে তাকাতেও ভয় পেল। ছেলেটির বুকে হাত রাখতে যেন এক ঝটকা খেলো। এ কি করে হয়? এতটা কাছে সে, এতটা কাছে। যখনই সে মুখ তুলে তাকালো, ধীরে ধীরে সে পেল তার মুখের ওপর জল পড়ছে। ছেলেটির মুখ চুয়ে চুয়ে। কি অদ্ভুত অপূর্ব সুন্দর দৃশ্য। আর এক মুহূর্ত এখানে কি সবকিছু স্তব্ধ হয়ে গেল? যেতেই পারে না। এক আকাশ মুগ্ধতা নিয়ে মেয়েটি তাকিয়ে আছে ছেলেটির দিকে। সে যে ছেলেটির হাতের বাঁধনে কখন আটকা পড়েছে বুঝতে পারেনি। বহুদিন পর তার ঠোঁটের কোণারে একটু হাসি মুড়ল। বহুদিন পর তার এত কাছে থাকা ছেলেটি একসময় তার স্বামী ছিল, তার রুগী, যদি এখন সে ডক্টরের নয়। ছেলেটি নিজেই ডক্টর। ছেলেটি মৃদু মৃদু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে পরিচিত, খুব করে পরিচিত। ছেলেটির স্পর্শ তাকে নতুন করে শিহরণ জাগিয়ে দিল। ছেলেটির তাকানো চাহনির মাঝে খুব পরিবর্তন এসেছে তার স্পর্শগুলোতে। আগে তার স্পর্শে মেশানো ছিল নির্ভরশীলতা, ভালোবাসা, কিন্তু এখন স্পর্শগুলো একদম অপরিচিত। সে স্পর্শ করেছে খুব অপরিচিত একজনকে। চেনা জানার গণ্ডি যদিও খুব সীমিত, যেহেতু অচেনাই বলা যায়। ছেলেটি খুব
করে মুখ চোখ গাল তাকানোর ভঙ্গি আগের মতো, শুধু আজ মেয়েটি তার কাছে অচেনা অপরিচিত একজন। ছেলেটির কপালে ভাঁজ ফেলে মেয়েটিকে মিষ্টি করে ডাকতো মিষ্টি, কিন্তু এখন এই মুহূর্তে সে ডাক শোনার অসম্ভব। আর সম্ভব না তার থেকে ডাক শোনার, কিন্তু তার ভাবনা শুধু ছিঁড়ে গেল। ছেলেটি তার হাতের বাঁধন থেকে মুক্ত করে দিল, বলল, বৃষ্টির দিনে রাস্তায় ভাবে দৌড়াচ্ছেন কেন? আজকে যদি গাড়ির নিচে চাপা পড়তেন, দোষটা তো আমার হতো। অসহ্য। ছেলেটির কণ্ঠে ঝড়, বিরক্তি। ছেলেটির মুখে খুব বিরক্ত লাগলো। মেয়েটির কিন্তু খুব ভালোই লাগলো, খুব খুব ভালো লাগলো ছেলেটির কণ্ঠের বিরক্তি দেখে। খুব ভালো লাগলো ছেলেটির এই বিস্তার পরিবর্তন দেখে। খুব ভালো লাগলো ছেলেটির এমন গম্ভীর মুখ দেখে। সে তো এটাই চেয়েছিল। ছেলেটি নিচের মুখ থেকে কোনো কথা বেরোতে না দেখে দ্বিগুণ রেগে গেল। এই মেয়েটা কি এতদিন পর কোথা থেকে উড়ে আসলো? তার সাথে সবসময় কেন এমন হয়? মন কেমন করে এমন বৃষ্টির দিনে দেখা হয় কেন? মেয়েটার গাল বেয়ে গড়িয়ে পড়া জল বৃষ্টির জলে মিশে গেল একেবারে। ছেলেটি দেখলো না, টেরও পেল না। ছেলেটির চেয়েও ছেড়ে দিল মেয়েটিকে। খুব কষ্ট হলো ছাড়াতে, তারপরেও ছাড়তে হলো। ছেলেটির উপর বিরক্ত হয়ে গটগট করে হেঁটে গাড়ির দিকে চলে যেতে চাইলো। মেয়েটি একা দাঁড় করিয়ে গাড়ি ড্রাইভিং সিটে বসে পড়ে। মেয়েটির দিকে তাকায় না। গাড়িতে থাকা টিয়ে পাখিটি ডানা ঝাপটাতে শুরু করে, ডেকে ওঠে, মিষ্টি মিষ্টি। ছেলেটি অবাক হয়। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে হঠাৎই চমকে ওঠে। ছেলেটির চোখ আপনা আপনি মেয়েটির দিকে চলে যায়। দুজনে আবার চোখাচোখি হয়। টিয়া পাখি দ্বিগুণ জোরে ডানা ঝাপটে ডাকে, মিষ্টি মিষ্টি। ছেলেটি ধমক দেয়, স্টপ মিনি স্টপ। কে মিষ্টি? মেয়েটি চোখে মুখে নিচে পড়ে থাকা ব্যাগটি হাতে নিয়ে আবার উল্টো পথে দৌড়তে থাকে। ছেলেটির দিকে আর ফিরে তাকায় না। মিনির ডাকও শোনে না। তার ধরা দিয়ে চলবে না। ছেলেটি অবাক হয়ে বলে, কি আশ্চর্য, আবার দৌড়াচ্ছে। মিনি দানা ঝাপটে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মেয়েটি যাওয়ার দিকে তাকিয়ে সামান্য আওয়াজ করে বলল আবারও, মিষ্টি। ছেলেটি মিনির ওপর চরম বিরক্ত হলো। বলে, মিনি, তোমাকে এসব কে শিখিয়েছে? শুধু আমার নাম ডাকবে, আদি আদি। শুধু আদি ডাকবে, ওকে? মিনি এবার শেষবার ডানা ঝাপটায় ডাকে, আদি মিষ্টি মিষ্টি আদি। আদি এবার গাড়ি স্টিয়ারিং এ ঘুষি মারে। গাড়ি স্টার্ট দিয়ে বলে, কে মিষ্টি কে? মিনি চুপ হয়ে যায় আদি রাগ দেখে। আদি নিচু পায়ে মাথা নিচু করে নিজের পায়ে ঠোঁট দিয়ে ঠোকর দিতে থাকে। মেয়েটি বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই হামলে পড়লো কারো বুকে। ছেলেটি দুপা পিছিয়ে গেল। হঠাৎ এমন অযাচিত হতে হতবাক। বলো, কি হয়েছে ইসু, কাঁদছিস কেন? মেয়েটি কিছুক্ষণ কান্না করে, তারপর মাথা তুলে বলে, রিপুদা, আমি দেখেছি। ছেলেটি অবাক হয়ে জানতে চায়, কাকে দেখেছিস, কি দেখেছিস? মেয়েটি এবার উত্তর দেয় না, শুধু ছেলেটিকে বুকে মাথা রেখে কাঁদতে থাকে অনিবরত। ছেলেটি কিছু বোঝে না, বুঝতে চায়ও না। মেয়েটির স্পর্শে তার অদ্ভুত ভালো লাগা কাজ করে। সে ভালোভাবেই এই হিচকাদনে মেয়েটাকে বড্ড ভালোবাসে। খুব শীঘ্রই তার ভালোবাসার কথা জানিয়ে দিবে, খুব শীঘ্রই। বারান্দায় হেঁটে আসলো ছেলেটি। পরনে ভেজা শার্টটি এখনো গায়ে আছে, তার পুরো শরীর এখনো ভিজে আছে। আলিয়া এসে তোয়ালে দিয়ে মুছে দিল মাথা মুখ। ছেলেটি তারপরও নির্বিকার, তার হেলদোল নেই, শুধু বলল, চেঞ্জ করে নিচে তুমি যাও মা। আলিয়া বেগম ছেলেটিকে অন্যরকম দৃষ্টিতে তাকান, কিন্তু পড়তে পারে না। ছেলেটি বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে বহু দূরে দৃষ্টি স্থাপন করলো। এখনো সেই ঝুম বৃষ্টি, বাতাসে ভেসে আছে সেই মৃদু মধুকর কাঁঠাল চাপার কড়া গন্ধ। মন প্রাণ জুড়ে দিয়ে যাচ্ছে সেই গন্ধ। কিন্তু আনমনা হয়ে দাঁড়ানো ছেলেটির আজ মন ভালো নেই। তার চেঞ্জ করতে কেন জানি ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছুই। তার ফোন কল বেজে উঠেছে, সে ধরল না। প্রায় পাঁচবার ফোন কল আসায় সে ফোন তুলল। ওই পাশে মেয়েটি চিন্তিত গলায় বলল, আদি, তুমি ঠিক আছো? আসতে দেরি হচ্ছে কেন? ছেলেটি বারান্দার গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, বাঁকা বাঁকা করে পড়া বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে বলল, আমি ঠিক নেই মি। বাই দ্য ওয়ে, আমার কি কোথাও যাওয়ার কথা ছিল?